আজকের এই আলোচনায় স্বাগত। আমরা আজকে আমাদের একজন শ্রোতার পাঠানো কিছু সূত্র ধরে এগোচ্ছি। হুম। এগুলো আসলে একটা অডিও আলোচনার অংশ, যেখানে রোহিঙ্গা সংকট নিয়ে এর যে বিভিন্ন দিক আছে তা নিয়ে কথা বলেছেন কয়েকজন রোহিঙ্গা এবং বাঙালি বিশ্লেষক। হ্যাঁ, এই সূত্রগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। কারণ এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে দেখুন, মিয়ানমারের স্বাধীনতার পর থেকেই কিন্তু আরাকানের রোহিঙ্গারা একরকম ধারাবাহিকভাবেই বঞ্চনা আর নিপীড়নের শিকার হয়ে আসছে। ঠিক। বিশেষ করে ওই যে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনটা হলো। হ্যাঁ, ওটা তো একটা টার্নিং পয়েন্ট ছিল। একদম। ওটা তো কার্যত তাদের সব ধরনের রাষ্ট্রীয় অধিকারই কেড়ে নিল। তো এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা জানা কিন্তু আজকের সংকটটা বোঝার জন্য খুব জরুরি। ভিত্তিটা তো ওখানেই তৈরি হয়েছে। একদম ঠিক বলেছেন। আর ২০১৭ গণহত্যার পর তো আমরা দেখলাম লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিলেন। কিন্তু সূত্রগুলো যা বলছে তাতে মনে হচ্ছে তাদের দুর্দশার আসলে শেষ হয়নি, না, কমেনি। বরং পরিস্থিতি যেন আরও জটিল হয়েছে। আর ফিলিস্তিনের মতো ওরকম একটা গ্লোবাল সাপোর্ট, সেটাও কিন্তু তৃণমূল পর্যায়ে দেখা যায়নি সেভাবে। ঠিক। চলুন তাহলে এই অডিও আলোচনা থেকে মূল বিষয়গুলো কি উঠে আসছে আর ভেতরে যে টানাপোড়েনগুলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করি। অবশ্যই। দেখুন, বর্তমান সংঘাতের ছবিটা কিন্তু বেশ ঘোলাটে, সরলরৈখিক না ব্যাপারটা। হুম। একদিকে যেমন আছে মিয়ানমারের সামরিক জান্তা টাটমাডো। আদার অন্যদিকে আছে ওই যে ২০২১-এর অভ্যুত্থানের বিরুদ্ধে যে গণতান্ত্রিক জোটটা গড়ে উঠল, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি। আর তাদের সশস্ত্র শাখা পিডিএফ, তাই তো? হুম। যাদের বসন্ত বিপ্লব বলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই। কিন্তু এখানেই শেষ না। আরও প্লেয়ার আছে। অবশ্যই এর সাথে আছে বেশ কিছু শক্তিশালী আঞ্চলিক জাতিগত সশস্ত্র সংগঠন, ইএও, যেমন ধরুন আরাকান আর্মি বা এএ, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কেআইএ, এদের কথাও আসছে। আবার রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর কথাও তো শোনা যায়, যেমন আরসা, আরএসও। হ্যাঁ, আরএসা আর আরএসও। সূত্রগুলো বলছে এদের নিজেদের মধ্যেও সম্পর্ক বেশ জটিল, আবার এদের সাথে অন্যান্য জোট সেটাও কিন্তু স্থির না, বদলাচ্ছে। আচ্ছা। যেমন ধরুন, আলোচনায় আরাকান আর্মির কথাটা বেশ গুরুত্ব দিয়ে এসেছে। এই যে ২০০৯ সালে তৈরি হলো এই বাহিনীটা। হ্যাঁ। তারা একদিকে জান্তার বিরুদ্ধে লড়ছে ঠিকই, কিন্তু একই সাথে তাদের বিরুদ্ধেই আবার দেখুন রোহিঙ্গাদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে। এটা কি সেই জান্তার ক্লাসিক ভাগ করো শাসন করো পলিসি, নাকি অন্য কিছু? সূত্রগুলো কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। এটা কি সেই নীতিরই একটা অংশ, নাকি আরাকান আর্মি নিজেরাই রাখাইনে একক কর্তৃত্ব চাইছে, প্রশ্নটা থাকছে। এই অডিও আলোচনায় যে সূত্রগুলো আমরা পেয়েছি, সেখানে ক্যাম্প থেকে একজন বক্তার কথা আমার বেশ মনোযোগ কেড়েছে। আচ্ছা। তিনি বলছিলেন যে আরসার যে উত্থানটা হলো তার পেছনে নাকি পুরনো যে গোষ্ঠী আরএসও, তাদের প্রতি একটা অসন্তোষ কাজ করেছিল। ইন্টারেস্টিং। হ্যাঁ, আর তার কথায় আরসার যে ফান্ডিং বা অর্থায়ন, সেটা নাকি মূলত প্রবাসী রোহিঙ্গারাই চাঁদা দিয়ে চালায়, কোনো রাষ্ট্রীয় সাহায্য তারা পায় না। ওই বক্তা কিন্তু আরও একটা খুব জরুরি পয়েন্টের দিকে আলো ফেলেছেন। সেটা হলো রোহিঙ্গা সমাজে শিক্ষিত নেতৃত্বের অভাব। হ্যাঁ, আর নিজেদের মধ্যে বিভাজনটাও। ঠিক। তিনি ওই বসন্ত বিপ্লবে যোগ দেওয়ার একটা আহ্বানের কথা বললেও সেটার যে ঝুঁকি, সেটা নিয়েও কিন্তু সতর্ক করেছেন। এই যে বিভাজন আর অবিশ্বাস, হয়তো এ কারণেই বড় কোনো পদক্ষেপ নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আরসা বা আরএসও নিয়েও তো সূত্রগুলোতে আরও কিছু তথ্য উঠে এসেছে। তাদের গঠন, অর্থায়ন, অতীতে যেমন শোনা যেত আরব বিশ্বের কিছু সাহায্য আসে। হ্যাঁ, গুঞ্জন ছিল। কিন্তু এখনকার আলোচনায় মনে হচ্ছে প্রবাসী নির্ভরতায় বেশি। তাদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন আছে। এমনকি আলোচনায় এমন অভিযোগও উঠেছে যে কোনো ক্ষেত্রে জান্তার সাথে এদের গোপন যোগাযোগ বা আঁতাত থাকতে পারে। এটা কিন্তু খুব মারাত্মক অভিযোগ। অন্যদিকে ওই যে মূলধারার বিরোধী জোট এনইউজি, তাদের অবস্থানটাও কিন্তু রোহিঙ্গা ইস্যুতে সূত্র শুনে মনে হচ্ছে কিছুটা দ্বিধান্বিত। যদিও তাদের ফারকারে একজন রোহিঙ্গা উপমন্ত্রী আছেন। হ্যাঁ, আছেন। কিন্তু সেটা কতটা প্রতীকী আর কতটা কার্যকর, সেই প্রশ্নটা কিন্তু আলোচনায় এসেছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মতো কিছু পুরনো ইয়েও তারা রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল, এমনটাও কিন্তু শোনা গেছে। কিন্তু বাস্তব চ্যালেঞ্জগুলো তো অসম্ভব বিশাল মনে হচ্ছে। সূত্র বলছে বিপ্লবীদের অস্ত্রের অভাব খুব প্রকট। লোকবলের সংকটও আছে। হ্যাঁ, আর জান্তা এখনও বড় শহরগুলো নিয়ন্ত্রণ করছে। এমনকি
আলোচনায় এটাও বলা হয়েছে যে সম্প্রতি নাকি চীনের সহায়তায় কিছু হারানো এলাকা তারা পুনরুদ্ধারও করেছে। চীনের ভূমিকাটা তো এখানে বেশ বড়। আর সম্ভবত সবচেয়ে বড় সংকট সেটা হলো রোহিঙ্গাদের মধ্যে একটা সর্বজন গ্রাহ্য রাজনীতিক নেতৃত্বের অভাব। ভবিষ্যৎটা কি হবে, মানে শাসন কাঠামোটা কেমন হবে, সেখানে রোহিঙ্গাদের অবস্থান কোথায় থাকবে, এই নিয়ে একটা গভীর অনিশ্চয়তা। ঠিক। এমনকি বাংলাদেশের ক্যাম্পগুলোর ভেতরের পরিস্থিতি নিয়েও তো কথা উঠেছে। মানে বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণ, যেমন ডিজিএফআই বা এনএসআই এর ভূমিকার কথাও আলোচনায় এসেছে। এর সাথে আবার যোগ হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূরাজনীতি, মানে তাদের নিজেদের খেলা। অবশ্যই। সূত্র অনুযায়ী চীন তার নিজের স্বার্থে, মানে অর্থনৈতিক কৌশলগত স্বার্থে, যেমন ধরুন রেয়ার আর্থ, তেল, গ্যাস, এসবের জন্য জান্তাকে সমর্থন দিচ্ছে। হ্যাঁ, তাদের পুরনো মিত্র। অন্যদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র, তারা চীনকে ব্যালেন্স করতে চায়, বঙ্গোপসাগরে প্রভাব বাড়াতে চায়, তো তারা প্রয়োজনে যে কোনো পক্ষকেই সমর্থন দিতে পারে, এমন একটা ইঙ্গিত আলোচনায় আছে। আর ভারত? ভারতও জান্তার দিকেই ঝুঁকে আছে, আলোচনা থেকে এমনটাই মনে হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা তাহলে দাঁড়াচ্ছে যে রোহিঙ্গারা আসলে একটা বহুমুখী ফাঁদের মধ্যে আটকে গেছে। একদিকে রাষ্ট্রীয় নিপীড়ন তো আছেই, অন্যদিকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে সংঘাত, যেমন আরাকান আর্মির ব্যাপারটা, আবার নিজেদের মধ্যকার বিভেদ, আর তার ওপর আন্তর্জাতিক স্বার্থের এই জটিল খেলা। তাহলে এই সূত্রগুলো থেকে যে মূল টানাপোড়েনটা আমরা বুঝতে পারছি সেটা হলো, একদিকে তাদের টিকে থাকতে হবে, অধিকার আদায় করতে হবে, সেজন্য হয়তো বৃহত্তর কোনো জান্তাবিরোধী জোটে যাওয়া বা নিজেদের ঐক্যবদ্ধ করার একটা চাপ বা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। কিন্তু একই সাথে ওই যে ঐতিহাসিক বঞ্চনার স্মৃতি, অবিশ্বাস আর তাৎক্ষণিক যে ঝুঁকিগুলো, সেগুলো বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। একদম, যা আমাদের শেষ পর্যন্ত একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কি সেটা? এই যে এতদিনের অধিকার হরণ, রাজনৈতিকভাবে বিকশিত হওয়ার সুযোগ না পাওয়া, মানে মিয়ানমারের ভেতরে তো বটেই, হয়তো ক্যাম্পের ভেতরেও, এই বাস্তবতায় দাঁড়িয়ে শুধু সামরিক জোট বা ঐক্যের কথা না ভেবে রোহিঙ্গাদের স্থায়ী আত্মনিয়ন্ত্রণ অথবা মিয়ানমারের ভবিষ্যৎ সমাজে একটা অর্থপূর্ণ অন্তর্ভুক্তির জন্য ঠিক কোন ধরনের ভিত্তিটা আসলে প্রয়োজন। আর সেই ভিত্তিটা গড়ে তোলার পরিবেশ তৈরি করার দায়িত্বটাই বা কার? হ্যাঁ, এই প্রশ্নগুলোই হয়তো এখন সবচেয়ে জরুরি।